গল্পের শুরুটা হয় বেইজিং শহরের একটা উঁচু বিল্ডিং থেকে। সেখানে তিনজন লোক তাস খেলে বাজি ধরছিল। তাদের মধ্যে থাকা মেয়েটির হাতে খুব বাজে তাস আসায় সে একটু হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই তার ছোট্ট ছেলেটা আয়রন ম্যানের পোশাক পরে তার কাছে এসে বলতে লাগলো, মা, আমি রকেট ছাড়তে পারি, আমি উড়তে পারি। কিন্তু তার মা বাজি খেলায় এতটাই মগ্ন ছিল যে ছেলের দিকে তার কোনো খেয়ালই ছিল না। কিছুক্ষণ পরেই ছেলেটা ব্যালকনিতে চলে গেল এবং আমি উড়তে পারি এই বলে সে সোজা নিচে ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তে নিচে একজন বৃদ্ধ সাফাই কর্মী কাজ করছিলেন। ছেলেটিকে পড়তে দেখে তিনি এক মুহূর্তও দেরি করলেন না। হঠাৎ করে নিজের হাত দুটোকে কয়েক ফুট লম্বা করে ঠিক সময়ে ছেলেটিকে বাঁচিয়ে নিলেন। তারপর সেই আঙ্কেল ছেলেটিকে ভালো করে বোঝালেন যে, বাবা, বাস্তবে কোনো স্পাইডারম্যান বা আয়রন ম্যান হয় না। তোমার মাথায় কি গোবর ভরা আছে? ততক্ষণে আশেপাশের অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল, কারণ তারা সবাই ওই বৃদ্ধকে এই অদ্ভুত ক্ষমতার ব্যবহার করতে দেখেছিল। ভিড় দেখে বৃদ্ধ আঙ্কেল বলে উঠলেন, এসো, তোমাদের সবার একটা ছবি তুলি। এই বলে তিনি একটা বিশেষ ডিভাইসের বোতাম টিপে সেখানকার সবার স্মৃতি মুছে দিলেন। ঠিক তখনই ছেলেটির মা দৌড়ে সেখানে এসে পৌঁছালো এবং নিজের গাফিলতির জন্য খুব লজ্জিত হলো। সে ছেলের কাছে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিনও সে বাজি খেলবে না। এরপর আমরা গল্পের মোড় ঘুরিয়ে সাইড ওয়াক ক্যাফে নামের একটি জায়গায় চলে যাই, যেখানে কাস্টমারের প্রচণ্ড ভিড়। কাবাব আসতে দেরি হওয়ায় সবাই রাঁধুনির ওপর চিৎকার করছিল। এত চাপ আর সহ্য করতে না পেরে রাঁধুনিটা একটা অদ্ভুত উপায় বের করলো। সে চুপি চুপি গ্রিলারের নিচে নিজের হাতটা রেখে হাতের তালুতেই আগুন জ্বালিয়ে দিল, যাতে কাবাব তাড়াতাড়ি হয়ে যায়। এই লোকটির নাম ছিল ফায়ারম্যান। এরপর আমরা একটা নাইট ক্লাবে যাই। সেখানে দারুণ পার্টি চলছিল। একটি মেয়ে পোল ডান্স করে সবাইকে মুগ্ধ করছিল। এমন সময় একজন অসভ্য লোক জিপ বের করে মেয়েটির কাছে চলে এলো এবং গায়ে ঘেঁষে নাচার চেষ্টা করতে লাগলো। মেয়েটি তখন চালাকি করে পোলে হাত দেওয়ার সাথে সাথে পুরো পোলটা বিদ্যুতায়িত হয়ে গেল এবং লোকটা একটা ঝটকা খেলো। বোঝাই যাচ্ছে এই মেয়েটির নাম ইলেকট্রিক গার্ল। এরপর আমাদের সুপারহিরো দলের আরেক সদস্যের সাথে পরিচিত হই, যে একজন সাধারণ সিকিউরিটি গার্ডের বেশি ছিল। একটি মেয়ের গাড়ি গর্তে আটকে গেলে সে আশেপাশ থেকে গাড়িটার ওপর নিজের হাত রাখতে সেটা হঠাৎ করে লোহায় পরিণত হলো। তারপর সে খুব সহজেই গাড়িটা তুলে গর্ত থেকে বের করে দিল। এই সুপারহিরোর নাম আয়রন আর্ম। এই ঘটনার পর 3 সুপারহিরো তাদের লিডার ফ্যারোর কাছ থেকে একটি ফোন কল পায়। ফ্যারো জানায় যে সে খবর পেয়েছে কিছু চোর আজ মিউজিয়ামের কাছে চুরি করতে আসছে। খুব শীঘ্রই সুপারহিরোদের দল সেখানে পৌঁছে গেল এবং একটু পরেই চোরেরা একটা কালো গাড়িতে করে তাদের মিশন সফল করতে চলে এলো। তারা এসে প্রথমে সিকিউরিটি ক্যামেরাটা গুলি করে উড়িয়ে দিল এবং তারপর তাদের হাইফাই ডিভাইস দিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু না পেরে শেষে বোমা দিয়ে দরজাটা উড়িয়ে দিল। তাদের দেখে আয়রন আর্ম রেগে গিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ফ্যারো তাকে থামিয়ে দিল। ফ্যারো চেয়েছিল চোরেরা আগে চুরি করুক, যাতে তাদের গ্রেফতার করার জন্য একটা শক্ত প্রমাণ থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সুপারম্যানের মতো পোশাক পরে ডিগবাজি খেতে খেতে আরেকজন সেখানে চলে এলো। তার নাম ছিল স্টিকি, যাকে ফ্যারো সম্প্রতি দলে নিয়েছিল। কিন্তু ফ্যারো আজকের মিশনের জন্য স্টিকিকে ডাকেনি। স্টিকি এসে চোরদের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং তার 18 থেকেও বেশি চটচটে থুতু দিয়ে তাদের আটকানোর চেষ্টা করতে লাগলো। তখন বাকি সুপার হিরোরাও বাইরে এসে তার সাথে যোগ দিল এবং কয়েক মুহূর্তের মধ্যেই চোরদের অবস্থা খারাপ হয়ে গেল। তখন ফ্যারো দেখলো যে একজন চোর তখনও একই অবস্থায় আছে। ফ্যারো তার চোখের শক্তি দিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল, যার ফলে চোরের মনে হতে লাগলো যে ফ্যারো তার বাবা। চোরটি তাকে দেখেই পায়ে লুটিয়ে পড়লো এবং নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে লাগলো। সে জানালো যে তারা এই ম্যানহলের ঢাকনাটা চুরি করছিল একজন ধনী ব্যবসায়ীকে বিক্রি করার জন্য। ওই ব্যবসায়ী ট্যাঙ্কের সুরক্ষার জন্য মজবুত লোহার দরকার ছিল, আর এই চাইনিজ ম্যানহোলের ঢাকনা এতটাই শক্ত যে গুলিও এর আশপাশ হতে পারে না। এই কথা শোনার পর ফ্যারো তার ডিভাইসটা দিয়ে সব চোরের স্মৃতি মুছে দিল। এবার স্টিকি ভাবছিল যে তার সাহসিকতার জন্য ফ্যারো হয়তো তার প্রশংসা করবে, কিন্তু ফ্যারো উল্টো তাকে বকাঝকা করতে শুরু করলো, কারণ সে না বলে এই প্ল্যানের মধ্যে ঢুকে পড়েছিল এবং তার জন্য সবকিছু গোলমাল হয়ে যেতে পারত। এরপর ফ্যারোর কাছে কমিশনারের ফোন এলো, যিনি এই মিশন সফল করার জন্য ফ্যারোকে ধন্যবাদ জানালেন, কারণ তার জন্যই আজ ম্যানহলের ঢাকনা চোরদের গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে।
হয়েছে। অবশেষে মিশন শেষ হওয়ার পর ফ্যারো তার নতুন সুপারহিরো স্টিকিকে নিজের অফিসে ডেকে বাকিদের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফ্যারো সবাইকে জানালো যে স্টিকি ছোটবেলায় ফেভিকল খেয়ে ফেলেছিল, যার ফলে তার শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয় এবং বড় হওয়ার পর তার ঘাম, থুতু আর প্রস্রাব সবকিছুই চটচটে হয়ে যায়। এরপর স্টিকি সবার সামনে নিজের শক্তি প্রদর্শন করলো এবং তার মনে হচ্ছিল সেই সেরা। কিন্তু যেই সে আয়রন আর্মের সামনে গেল, আয়রন আর্ম তাকে তার আসল জায়গা দেখিয়ে দিল। সে স্টিকির হাত ধরে এক মুহূর্তের মধ্যে এক কোণ থেকে অন্য কোণে ছুঁড়ে ফেলে দিল। পরে আমরা দেখি যে ফ্যারো স্টিকিকে একটা চাকরি জোগাড় করে দেয়, কারণ সুপারহিরো হওয়ার জন্য তাদের দলের নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে, যাতে কেউ তাদের সন্দেহ না করে। ফ্যারো তাকে ডেলিভারি বয়ের চাকরিটা দিল, কিন্তু স্টিকি একটা ভালো চাকরি করতে চেয়েছিল। ফ্যারো তার কথা না শোনা স্টিকিকে অনিচ্ছা সত্ত্বেও সারা দিন পার্সেল ডেলিভারি করতে হলো। কিন্তু রাস্তায় সমস্যা দেখলেই সে দলের প্রথম নিয়মটাই ভেঙে ফেলত। দলের কারোরই সাধারণ মানুষের সামনে নিজের শক্তি ব্যবহার করার অনুমতি ছিল না। কিন্তু স্টিকি তার চটচটে ঘামের সাহায্যে স্পাইডারম্যানের মতো এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে চড়ে পার্সেল পৌঁছে দিত। একদিন এক মহিলা তাকে জানালা দিয়ে ভেতরে আসতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। তারপর অ্যাম্বুলেন্স এসে তাকে হসপিটালে নিয়ে গেল। সে দেওয়ালে হেঁটে চলা ভূতের কথা বলছিল। ভাগ্য ভালো যে ফ্যারো ঠিক সময় এসে তার স্মৃতি মুছে দেয় এবং সে শান্ত হয়। এরপর আমরা 7 নামের একটি বড় কোম্পানির কথা জানতে পারি, যেখানে ডিরেক্টর তার ইনভেস্টরদের সাথে মিটিং করছিল। ডিরেক্টরের নাম ছিল চ্যাং এবং তিনি ইনভেস্টরদের ডক্টর বিল নামের একজন তরুণ বিজ্ঞানীর সাথে পরিচয় করান। ডক্টর বিল এক বিশেষ ধরনের ক্লোনিং কম্পাউন্ড আবিষ্কার করেছিলেন। বিল ইনভেস্টরদের তার আবিষ্কার সম্পর্কে বলতে গিয়ে জানান যে তার টেকনিক ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যেই যে কোনো জিনিসের ক্লোন তৈরি করা সম্ভব। এরপর তিনি নমুনা হিসেবে একটি কমলার মধ্যে ইনজেকশন দিতেই সেটি নিজে থেকেই বড় হতে শুরু করলো এবং একটি কমলা থেকে 2টি কমলা হয়ে গেল। এটা দেখে সবাই খুব প্রভাবিত হলো, এমনকি দুটো কমলার স্বাদও একই ছিল। তখন ইনভেস্টররা খুশি হয়ে ডিরেক্টরকে কথা দিল যে তারা এই প্রজেক্টে অবশ্যই টাকা লাগাবে। এ কথায় চ্যাং খুব খুশি হলো এবং বিলকে বলল যে খুব শীঘ্রই তার ছবি সায়েন্স ম্যাগাজিনের কভারে ছাপানো হবে। অন্যদিকে আমরা দেখি ফ্যারো স্টিকিকে বকাঝকা করছে, কারণ সে সবার সামনে নিজের শক্তি ব্যবহার করেছে। স্টিকি উত্তরে বলল, আমি ডেলিভারি বয়ের চাকরি করে সারা জীবন কাটাতে আসিনি, মানুষের জীবনও তো বাঁচাতে হবে। আমি একজন সুপারহিরো, দেশের অপরাধ দমনের দায়িত্ব আমার। ঠিক সেই সময় একটা মিষ্টি মেয়ে পেছন থেকে তাকে ডাকলো। মেয়েটি তাকে কুরিয়ার বয় ভেবে তার বাড়িতে গিয়ে জিনিসপত্র প্যাক করতে সাহায্য করতে বলল। স্টিকি তো তাকে দেখেই প্রেমে পড়ে গেল এবং চুপচাপ মেয়েটির পেছনে তার বাড়ি চলে এলো। মেয়েটি তাকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের ফোনে লাইভ স্ট্রিমিং করতে লাগলো। তখন জানা গেল যে মেয়েটির নাম সাও এবং সে একজন বিখ্যাত ব্লগার। এরপর স্টিকি বাথরুমে গিয়েছিল এবং হঠাৎ একটা আরশোলা দেখে ভয় পেয়ে গেল। এই কারণে তার চটচটে প্রস্রাব সারা মেঝেতে ছড়িয়ে পড়ল এবং তার হাতেও লেগে গেল। তার পা দুটো মেঝের সাথে আটকে গিয়েছিল, তাই পা ছাড়ানোর চেষ্টায় সে যখনই পড়তে যাচ্ছিল তখনই সে মেয়েটির শুকাতে দেওয়া অন্তর্বাস ধরে ফেলল। বাথরুম থেকে আওয়াজ পেয়ে সাও সেখানে এসে দেখলো যে এই ডেলিভারি বয় তার ব্রা হাতে নিয়ে বসে আছে। এটা দেখে সাওয়ের মনে হলো সে কোনো বাজে লোককে বাড়িতে নিয়ে এসেছে। স্টিকি তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সাওয়ের পা মচকে গেল এবং সে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে স্টিকি তাকে নিজের কোলে তুলে নিল, যার ফলে সাওয়ের শার্টও তার হাতে আটকে গিয়ে খুলে গেল। এদিকে তার লাইভ স্ট্রিমে এই দৃশ্য রেকর্ড হয়ে যাওয়ায় বেচারি সাও খুব লজ্জিত হলো। স্টিকি সেখান থেকে পালিয়ে গেল এবং অনেক কষ্টে নিজের হাত থেকে সাওয়ের কাপড়গুলো ছাড়ালো। অন্যদিকে 7 কোম্পানির ল্যাবে বিল তার ইনজেকশনের সাহায্যে একটা ইঁদুরের ক্লোন বানানোর চেষ্টা করছিল, কিন্তু ইনজেকশন দেওয়ার সাথে সাথে ইঁদুরটির শরীর ফেটে গেল এবং সে মারা গেল। ঠিক সেই সময় চ্যাং সেখানে এসে বিলকে জীবজন্তুর ওপর পরীক্ষা করতে দেখে ফেলল। চ্যাং রেগে গিয়ে বলল যে জীবন্ত প্রাণীর ওপর ক্লোনিং পরীক্ষা করা বেআইনি এবং এই খবর বাইরে গেলে তারা বড় বিপদে পড়বে। বিল চ্যাংকে বোঝানোর চেষ্টা করলো যে যদি সে জীবন্ত প্রাণীর ক্লোন তৈরি করতে পারে তাহলে সে পৃথিবীর সেরা বিজ্ঞানী হয়ে যাবে। বিলের বিশ্বাস ছিল যে এই টেকনিকের মাধ্যমে সে ভবিষ্যতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, হার্ট, লিভার পুনরায় তৈরি করতে পারবে, যা দিয়ে সারা পৃথিবীর অনেক উপকার হবে।
কিন্তু চ্যাং তার একটা কথাও শুনল না। এই ধরনের পরীক্ষা বন্ধ করতে বলল। বেচারা বিলের কাছে আর কোনো উপায় না থাকায় সে থেমে গেল। এরপর আমরা দেখি স্টিকি ফ্যারোর কাছে গিয়ে বলছে যে তার শরীরে কোনো অদ্ভুত পরিবর্তন হচ্ছে, কারণ এর আগে সে নিজের চটচটে প্রস্রাবের কারণে কারোর সাথে আটকে যায়নি। তখন ফ্যারো তাকে একটা বিছানায় বেঁধে দিয়ে বোঝালো যে এটা তার স্ট্রেসের কারণে হয়েছে। যখন তার অ্যাড্রেনালিন বেড়ে যায় তখন সে নিজের শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফ্যারো বলল, চিন্তা করিস না, আমি তোর শরীরে একটা ছোট্ট কাট লাগাবো আর সব ঠিক হয়ে যাবে। স্টিকি প্রথমে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সে দেখলো ফ্যারো তার বিশেষ অঙ্গের দিকে ইশারা করছে। সে ভয়ে চিৎকার করে উঠল। সে বলল, কোথায় কাট লাগাবি তুই? ফ্যারো তাকে শান্ত করে বলল, আরে না না, তেমন কিছু না, আমি তোর হাতের তালুতে কাট লাগাবো। সার্জারির পর স্টিকির হাত একেবারে আগের মতো হয়ে গেল এবং সে নিজের জন্য একটা নতুন সুপার স্যুট বানিয়ে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখল। এরপর সে আবার ডেলিভারি বয়ের চাকরিতে ফিরে গেল এবং একটা কুরিয়ার নিয়ে শাওয়ের বাড়িতে পৌঁছালো। কিন্তু তাকে দেখে শাও আবার রেগে গেল। তখন স্টিকি শাওকে শান্ত করে তার অন্তর্বাসগুলো ফিরিয়ে দিল এবং বলল যে সেগুলো ভালো করে ধুয়ে দিয়েছে। কিন্তু যখন শাও বাক্সটা খুলল তখন দেখলো তার মধ্যে একটা নগ্ন পুরুষের পুতুল। এটা দেখে সে রেগে গিয়ে স্টিকিকে মারতে শুরু করলো আর বলল, তুই শোধরাবি না তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ঠিক তখনই তার প্রতিবেশী বাইরে এসে শাওয়ের হাত থেকে পুতুলটা নিয়ে নিল। জানা গেল যে ঠিকানায় ভুল হয়েছিল, কারণ পার্সেলটা আসলে প্রতিবেশীর ছিল। এই সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পর স্টিকি শাওয়ের কাছে গিয়ে বলল যে দেখো, আগেরবারও তুমি আমাকে ভুল বুঝেছিলে। এবার শাও বুঝতে পারলো যে স্টিকি আসলে কোনো খারাপ মানুষ নয়। ঠিক তখনই শাওয়ের কাছে একটা ফোন এলো আর সে স্টিকিকে ওখানেই ফেলে রেখে বাইরে দৌড়ে গেল, যেখানে তার বাবা অপেক্ষা করছিলেন। আর তার বাবা আর কেউ নন, তিনি ছিলেন 7 কোম্পানির ডিরেক্টর চ্যাং। এটা দেখে তো স্টিকি দারুণ খুশি হয়ে গেল, কারণ তার পছন্দের মেয়ে শুধু সুন্দরী নয়, অনেক ধনীও বটে। অন্যদিকে বিল তখনও ইঁদুরের ওপর তার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। সে তার সহকর্মীদেরও নিজের দলে ভিড়িয়ে নিয়েছিল আর তারাও বিলের এই পরীক্ষা গোপন রাখার প্রতিজ্ঞা করেছিল। অবশেষে অনেক চেষ্টার পর সে ইঁদুরের ক্লোন বানাতে সফল হলো। পরদিন সকালে ফ্যারো সুপার হিরোদের দলকে একটা নতুন মিশনের কথা জানালো, কিন্তু বাকি সুপার হিরোরা স্টিকির দলে আসায় একদমই খুশি ছিল না, কারণ সে প্রায়শই ভুল করে সব গন্ডগোল করে দিত। কিন্তু ফ্যারো তাদের বিশ্বাস দিল যে স্টিকি এখন মিশনের জন্য পুরোপুরি তৈরি। মিশন শুরু হতেই দেখা গেল স্টিকি বাকি সুপার হিরোদের থেকে অনেক এগিয়ে আছে। সে একাই সব গুন্ডাদের আচ্ছা করে ধোলাই দিয়ে দিল। যখন শুধু শেষ ভিড়টা বাকি ছিল, স্টিকি তার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই সে দেখলো শাও সেখানে হেঁটে আসছে। সে তার লাইভ স্ট্রিম করছিল আর হঠাৎই এক গুন্ডা তার উপর হামলা করে বসলো। তখন স্টিকি সবকিছু ছেড়ে শাওকে বাঁচাতে দৌড়ালো। সে খুব সহজেই গুন্ডাটাকে তার চটচটে আঠা দিয়ে আটকে দিল, কিন্তু শেষ মুহূর্তে গুন্ডাটা শাওকে বিল্ডিং থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু স্টিকি এক মুহূর্তও দেরি না করে তার পেছনে ঝাঁপিয়ে পড়ে তাকে কোলে তুলে নিল আর তার জীবন বাঁচালো। এইসব দেখে শাও তো দারুণভাবে মুগ্ধ হয়ে গেল আর সুপার হিরোটার নাম জিজ্ঞেস করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্যারো তার স্মৃতি মুছে দিল। শাওয়ের তখন মনে হতে লাগলো যে এখানে কোনো তৃতীয় শ্রেণীর সিনেমার শুটিং চলছে, যা কোনো ছোটখাটো ফিল্ম কোম্পানি কিছুদিন পর মুক্তি দেবে। যখন সে বাড়ি ফিরলো তার বন্ধু তাকে ফোন করে জিজ্ঞেস করলো যে তার সাথে কি হচ্ছে। তখনই প্রকাশ পেল যে যা কিছু ওখানে ঘটছিল সবটাই শাওয়ের লাইভ স্ট্রিমে রেকর্ড হয়ে গেছে। আর যখন সে টিভিতে এই ফুটেজটা দেখলো তার সবকিছু মনে পড়ে গেল। এই নতুন সুপার হিরোর খবর সারা দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়লো আর স্টিকি রাতারাতি বিখ্যাত হয়ে গেল। সমস্ত সেলিব্রিটিরা শুধু তারই কথা বলছিল আর এখন তো তার প্রশংসায় গানও তৈরি হতে শুরু করেছিল। এসব দেখে ফ্যারো খুব রেগে গেল, কিন্তু তখনই কমিশনার তাকে ফোন করে বললেন যে যা হওয়ার হয়ে গেছে, এখন তোমাদের স্টিকিকেই একজন সেলিব্রিটি সুপার হিরো হিসেবে রাখতে হবে, যাতে সবার মনোযোগ তার দিকে থাকে আর বাকি সুপার হিরোরা নিজেদের কাজ করতে পারে। এবার ফ্যারো স্টিকিকে নিয়ে সেন্ট্রাল টেলিভিশনের প্রযোজকের কাছে গেল আর স্টিকি সবাইকে নিজের ক্ষমতার নমুনা দেখিয়ে প্রমাণ করে দিল যে সেই ওই ভিডিওর সুপার হিরো। দেখতে দেখতে স্টিকি সেলিব্রিটি হয়ে গেল আর সব নিউজ চ্যানেল তার ইন্টারভিউ নিয়ে নানা রকম প্রশ্ন করতে লাগলো।
এরপর সে অনেক বিজ্ঞাপনও করলো, এমনকি কেউ তো তাকে একটা গানের অনুষ্ঠানের বিচারকও বানিয়ে দিল। এই সময় সে অনেক প্রেস কনফারেন্সও করছিল, যাতে বাকি সুপার হিরোদের পরিচয় গোপন থাকে। সে দাবি করলো যে আজ পর্যন্ত মানুষকে বিপদ থেকে বাঁচানোর যত চমৎকার ঘটনা ঘটেছে তার পেছনে তারই হাত ছিল। আয়রন আর্ম যখন এই খবর দেখলো সে রাগে লাল হয়ে গেল, কারণ এই গতকালের আসা ছেলেটা তাদের সমস্ত পরিশ্রমের কৃতিত্ব একাই নিয়ে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে স্টিকির সমস্যাও বাড়তে শুরু করলো, কারণ তার আসল পরিচয় সামনে আসায় সাধারণ মানুষের সাথে সাথে গুন্ডারাও তাকে চিনে গিয়েছিল। একবার তো এক লোক ইচ্ছে করে চুরি করার নাটক করলো, আর যখন স্টিকি তাকে ধরলো তখন সব মানুষের মনোযোগ পেয়ে সে নিজের দোকানের বিজ্ঞাপন করতে শুরু করলো। এরপর কিছু লোক নকল হামলার নাটক করলো, যাতে স্টিকি তাদের বাঁচাতে আসে আর তারা তার সাথে দেখা করতে পারে। এবার স্টিকি একটা কনফারেন্সে যাওয়ার আগে ফ্যারোর সাথে বসেছিল। সে ফ্যারোর কাছে অভিযোগ করলো যে তার বিখ্যাত হওয়ার পর থেকে এইসব গন্ডগোল হচ্ছে। ঠিক তখনই দেখা গেল শাও ভিড় ঠেলে স্টিকির দিকে দৌড়ে আসছে। সে তো স্টিকির প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আর সিকিউরিটি গার্ডদেরও আটকাতে পারছিল না। তখনই আমাদের আয়রন আর্ম তার সিকিউরিটি ইউনিফর্মে স্টিকির কাছে পৌঁছে তাকে মারতে শুরু করলো, কারণ স্টিকি টিভিতে সব মিশনের কৃতিত্ব নিজে নিয়ে নিয়েছিল। তাকে চুপ করানোর জন্য স্টিকি তার ঠোঁটে চটচটে আঠা ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে শাও ঘরের দরজাটা খুলল, যার ধাক্কা লেগে স্টিকির ঠোঁট আয়রন আর্মের ঠোঁটের সাথে আটকে গেল। যখন শাও তাদের দুজনকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে থাকতে দেখলো, তার মনে হলো স্টিকি আসলে সমকামী, এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। এবার স্টিকি কোনো মতে নিজেকে ছাড়িয়ে কুরিয়ার বয়ের বেশে শাওয়ের কাছে গেল আর তাকে বোঝানোর চেষ্টা করলো। সে একটা গল্প বানালো যে সে সুপার হিরো স্টিকিকে খুব ভালো করে চেনে, আর শাও চাইলে সে তার সাথে দেখা করিয়েও দিতে পারে। সে শাওকে বিশ্বাস করালো যে স্টিকি সমকামী নয়, আর নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এ কথা শুনে শাও উত্তেজনায় তাকে জড়িয়ে ধরলো। অন্যদিকে 7 কোম্পানির অফিসের ডিরেক্টরের সহকারী আবর্জনার স্তূপ থেকে একটা টেস্ট টিউব খুঁজে পেল। সে সঙ্গে সঙ্গে এই খবর চ্যাংকে দিল, আর চ্যাং রেগে গিয়ে সোজা বিলের কাছে পৌঁছালো। সে বিলের ওপর খুব চিৎকার করলো আর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিল। কিন্তু বিল তো আগেই সমস্ত স্টাফকে নিজের দলে ফিরিয়ে নিয়েছিল। সে স্টাফদের হুকুম দিয়ে ডিরেক্টর আর তার সহকারীকে বন্দি করে নিল এবং বলল যে এবার এই ক্লোনিং কম্পাউন্ড মানুষের ওপর পরীক্ষা করার সময় এসে গেছে। প্রথমে সে সহকারীকে এই ড্রাগের ইঞ্জেকশন দিল, আর কয়েক মুহূর্তের মধ্যেই একটা বিস্ফোরণে তার শরীরটা ফেটে গেল। এবার বিল এই পুরো পরীক্ষার ডেটা বিশ্লেষণ করতে চেয়েছিল, কিন্তু চ্যাং ঠিক সেই মুহূর্তে নিজের ফোন দিয়ে ডেটাবেস লক করে দিল। তখন বিল নিজের গুন্ডাদের হুকুম দিয়ে চ্যাংয়ের মেয়ে শাওকে ধরে আনতে বলল। অন্যদিকে স্টিকি এক ছাদ থেকে আরেক ছাদে খুশিতে লাফাতে লাফাতে শাওয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। ওদিকে শাও তার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেই দরজার ঘন্টা বাজলো সে দৌড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু সেখানে স্টিকি নয়, ছিল বিলের গুন্ডারা। তারা জোর করে শাওকে তুলে নিয়ে গেল। কয়েক মিনিট পর স্টিকি সেখানে পৌঁছে দেখলো যে ঘরের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। সে বুঝে গেল যে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। সে সঙ্গে সঙ্গে ফ্যারোকে খবর দিল, আর ফ্যারো সব টিম মেম্বারদের মিশনে যাওয়ার জন্য বলল। কিন্তু আয়রন আর্ম তখনও তার উপর রেগেছিল এবং সে কোনো অবস্থাতেই স্টিকিকে সাহায্য করতে চাইছিল না। কিন্তু ফ্যারো তাকে যেমন তেমন করে রাজি করালো। এরপর ফ্যারো শাওয়ের ফোন ট্র্যাক করলো, আর তারপর স্টিকি বলে দিল যে শাওকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। ল্যাবে বিল শাওকে ইঞ্জেকশন দেওয়ার হুমকি দিচ্ছিল, যাতে চ্যাং তাকে পাসওয়ার্ড বলে দেয়। চ্যাংয়ের কাছে মেয়ের জীবন বেশি প্রিয় ছিল, তাই সে অনিচ্ছা সত্ত্বেও পাসওয়ার্ডটা বলে দিল। এবার বিল যা চেয়েছিল তা তো সে পেয়েই গেল, কিন্তু তারপরেও সে শাওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য এগিয়ে গেল, কারণ তার প্ল্যান ছিল ঘটনাস্থলে উপস্থিত সমস্ত প্রত্যক্ষদর্শীকে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু ঠিক সেই মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নিল স্টিকি, আর সাথে সাথেই শুরু হয়ে গেল এক লড়াই। কিছুক্ষণের মধ্যেই বাকি সুপার হিরোরাও সেখানে এসে পৌঁছালো এবং তারা সবাই মিলে বিলের সমস্ত লোককে একেবারে শেষ করে দিল। বিল কোনো মতে সেখান থেকে পালাতে সফল হলো,
কিন্তু রাস্তায় আমাদের আয়রন আর্ম তাকে ধরে ফেললো আর আচ্ছা মতো পেটাতে শুরু করলো। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে বিল ঠিকই তাকে সেই ক্লোনিং কম্পাউন্ডের ইঞ্জেকশনটা দিয়ে দিল। তবে এই ইঞ্জেকশনের প্রভাব সুপারহিরোদের ওপর একেবারে অন্যরকম ভাবেই পড়লো। আমাদের সেই সিকিউরিটি গার্ড এখন পুরোপুরি এক আয়রন ম্যানে পরিণত হয়েছিল। তার রাগ এতটাই বেড়ে গেল যে সে এক খুশিতেই বিলের মাথাটা ধর থেকে আলাদা করে দিল। এরপর সে চারিদিকে তাণ্ডব চালাতে শুরু করলো। বাকি সুপার হিরোরা সেখানে পৌঁছে তাকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সে বেশ শক্তিশালী হয়ে গিয়েছিল। এরপর আমাদের এই পাগল আয়রন ম্যান স্টিকির ওপর হামলা করে বসলো, কিন্তু শাও তাকে বাঁচানোর জন্য পেছন থেকে AK-47 দিয়ে গুলি চালাতে শুরু করে। এবার আমাদের ভিলেনের মনোযোগ শাওয়ের দিকে ঘুরে গেল, কিন্তু স্টিকি শাওকে বাঁচিয়ে ভিলেনটাকে ফুটপাতে আটকে দিল। সেই সময় শাও স্টিকির আসল মুখটা দেখে ফেললো। সে স্টিকিকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার সত্যিটা আমাকে কেন বলনি। স্টিকি বলতে লাগলো যে দেখো, আমি দেখতে সুন্দর কিন্তু তেমন কোনো কাজ করি না, ওই ডেলিভারি বয়ের কাজই আমার কাজ। যার জবাবে শাও বলল যে তুই চুপ কর, তোর মুখটাও বাজে, কিন্তু তারপরও তোকে আমার পছন্দ, আর তুই ডেলিভারি বয় বলে আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, এই সময়ের মধ্যে আমাদের ভিলেন নিজেকে রাস্তা থেকে ছাড়িয়ে নিল আর ফেরত দিকে এগোতে লাগলো। এবার সব সুপার হিরোরা তাদের শক্তি স্টিকির মধ্যে দিয়ে একটা শেষ আক্রমণের জন্য তৈরি হলো। স্টিকি আগুন, বিদ্যুৎ, টেলিপ্যাথি আর 28 শক্তির এক মিলিত পাওয়ার ছাড়লো, যা আমাদের সস্তা আয়রন ম্যানের বাইরের বমটা ভেঙে চুরমার করে দিল। আর সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আয়রন ম্যান বেঁচে গেল, আমাদের হিরোর ঘরও বেঁচে গেল। আর কি চাই? গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।